আগামী ১২ তারিখে একটি নির্বাচনের কথা শুনছেন, যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে প্রশাসনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং রাজনীতির বাইরের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কেন বিরাজ করছে? মানুষ জানে না এই নির্বাচনটিতে বাংলাদেশের ভাগ্য, বাংলাদেশ নামক রাষ্ট্রটি কোন ডাইরেকশনে রওনা দিবে। প্রধানত দুইটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে, আর যে দলটি বাংলাদেশের জন্ম, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের আজকের যে মধ্য আয়ের বাংলাদেশ এইটি বিনির্মাণের সাথে যাদের সবচাইতে বেশি ভূমিকা, সেই দলটিকে ফ্যাসিস্ট ইউনূস সরকার, এ অবৈধ ইউনূস সরকার কিছু বাটপার এবং চাটুকারকে নিয়ে আওয়ামী লীগ সরকারকে তার বাইরে রেখেছে। এটা হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ। কারণ এই বাংলাদেশ নামক বদ্বীপটি পৃথিবীর নানান শকুনদের দৃষ্টিতে পড়েছে। এই দৃষ্টিতে পড়ার মূল কারণ হলো ভারতীয় উপমহাদেশ, চায়না, জাপান এবং এই কন্টিনেন্টের অন্যান্য দেশ পৃথিবীতে এমন একটা জায়গা তৈরি করেছে, এখন অর্থনীতি বলেন আর জনসংখ্যায় বলেন, প্রভাব প্রতিপত্তিতে বলেন, তারা কিন্তু আগামী বিশ্বের প্লেয়ার। তাই যারা আজকের দিনের মোড়ল, তারা চিন্তা করলো আমরা তো এভাবে এই ভারতীয় উপমহাদেশ, এই ইন্দো চায়না, এই জাপান উপসাগর, মধ্যপ্রাচ্য, তাদেরকে এভাবে উঠে যেতে দিতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাদের টুটি চেপে ধরতে হবে। আর এই টুটি চেপে ধরতে হলে ৭ সমুদ্র ১৩ নদীর পার থেকে তো বিমান চালিয়ে সেখানে যুদ্ধ করা যাবে না। ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে তো সৈন্যবাহিনী উড়িয়ে আনা যাবে না। সপ্তডিঙ্গা নৌবহর চালাতে গেলেও একটা দীর্ঘ সময় লাগবে। তাহলে কি করতে হবে? মির্জাফর তৈরি করতে হবে ঘরে। আপনারা শোনেননি, কোনো এলাকায় যদি গরু চুরি হয়, বাইরের থেকে লোক ঠিকই আসে, কিন্তু লোকাল দু একজন থাকে যারা রেকি করে আসে কিভাবে চুরি করবে, কখন চুরি করবে, কার গরু চুরি করবে। ঠিক তেমনি এই লোকাল কোলাবরেটর যেমন ৭১ ছিল, যারা মানুষকে ঘর দেখিয়ে দিয়েছে, বাড়ি দেখিয়ে দিয়েছে, বুদ্ধিজীবী দেখিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে হত্যা করিয়েছে। ঠিক তেমনি এই লোকাল কোলাবরেটর ছাড়া, এই লোকাল দালাল ছাড়া, এই মির্জাফর ছাড়া এটা সম্ভব না। তখন এই ৭ সমুদ্র ১৩ নদীর ওপারের মানুষরা চিন্তা করলো এই বদ্বীপ সমভূমি বাংলাদেশ, এর যে একটি সমুদ্র সীমা রয়েছে, একটি সমুদ্র রয়েছে বঙ্গোপসাগর, যার বিশাল একটি অংশ, এই বঙ্গোপসাগরটিকে যদি দখল করা যায়, এখানে যদি একটি আপনার ঘাঁটি করা যায়, নৌঘাঁটি, বিমান ঘাঁটি, সর্বোপরি একটি সামরিক ঘাঁটি তৈরি করা যায়, তাহলে মাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়া, এই চীন, এই ভারত, এই মধ্যপ্রাচ্যকে কবজা করে রাখা সহজ হবে। সেই জন্যই এই বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টি পড়েছে। এই দৃষ্টি পড়ার পর তারা কিন্তু বাংলাদেশের প্রতি দৃষ্টিটা প্রথমে পড়ে নাই। প্রথমে ভারত, তারপরে শ্রীলঙ্কা, তারপর মিয়ানমার, ওইসব দেশের সাথেও তারা পরামর্শ করেছে, কিন্তু কেউই তাদের ডাকে সাড়া দেয়নি। কিন্তু বাংলাদেশে যে সরকার ছিল তারাও দেয়নি। তখন তারা ডক্টর ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান হিসেবে তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর তার মাধ্যমে অনেক কিছু ফায়দা হাসিলের চেষ্টা করেছে, কিন্তু যেহেতু সে একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার, অনেক কিছু করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই। তাই তারা দৃষ্টি দিয়েছে আগামী নির্বাচনে কোন তাবেদারকে তারা নিয়ে আসবে, যারা বাংলাদেশের স্বার্থ, বাঙালির স্বার্থ, এই বদ্বীপ সমভূমির স্বার্থ বিক্রি করতে পারবে। সেই জন্য তারা টার্গেট করেছে যারা জীবনে কোনোদিন ক্ষমতার স্বাদ পায় নাই, তাদেরকে যদি ক্ষমতাটা দেওয়ার চেষ্টা করা যায়, তাহলে মনে হয় তাদের স্বার্থটা হাসিল হবে। আর এখানে দুইটি জোটের মধ্যে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় ছিল। শুধু ক্ষমতায় কখনো এককভাবে বা দলগতভাবে হলেও ডমিনেন্ট পজিশনে জামাত কখনো ছিল না। তাই এখন জামাত মরিয়া, যদি দরকার হয় বাংলাদেশের 2টা ডিস্ট্রিক্ট বিক্রি করে দেওয়া, তাও তারা দিবে। যদি দরকার হয় বাংলাদেশের সমুদ্র পুরোটা বিক্রি করে দেওয়া, তাও তারা দিবে। যদি দরকার হয় তারা দোজগে যাওয়ার জন্য বেহেশতের টিকিট বিক্রি করবে, তাও তারা করবে। যদি দরকার হয় ইসলামকে বিক্রি করে দিবে,
তাও তারা করবে এবং সেটা করছে। আমরা দেখছি দুদিন আগেও যেই সব ছেলেপেলে বিএনপির জন্য গলা পাঠিয়েছে পাল্লা মার্কা নিয়ে কিন্তু তারা এখন নির্বাচন করছে। তো এই অবস্থায় আগামী নির্বাচনটি কোন দিকে যাবে সেটা একটা বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগ নেই, মানুষের পার্টিসিপেশন একদম নিম্নমানের হবে। সেটাকে পুলিয়ে পাপিয়ে দেখানোর জন্য আগে থেকে ওই ডাস্টবিন শফিক কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে যে তিনি নির্বাচনের ভোট গণনা হতে সময় লাগবে, কারণ কাকে কোথায় পাশ করানো হবে, কার বক্সে কত ভোট দেওয়া হবে সেটা স্থির করতে একটু সময় লাগবে। এটা আগে থেকে বলে দিয়েছে, ভালো। এটা অন্তত মানুষ জানলো যে ইঞ্জিনিয়ারিং করার জন্য যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে সময় দরকার তারা সেই সময়টি জনগণের কাছ থেকে চেয়ে নিচ্ছে। তারপর আসেন, এই চেয়ে নেওয়ার ফলে ধরেন যদি সুষ্ঠু নির্বাচন তারপরেও হয়, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টোরি হবে। এখন বিএনপিকে কি ভিক্টোরি দেওয়ার জন্য ডক্টর ইউনূস নির্বাচনের আয়োজন করেছেন? করেননি। ডক্টর ইউনূস নির্বাচনের আয়োজন করেছেন তার প্রভুদেরকে খুশি করার জন্য, অর্থাৎ তাকে যারা একটা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের মসনদে বসিয়ে যত সব অপকর্ম করাচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করছে, বাংলাদেশের গত 53 বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধ্বংস করাচ্ছে তাকে দিয়ে। তাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের অংশ হিসেবে কাকে কোথায় পাশ করাতে হবে সেটা কিন্তু তারা নোট দিয়ে দিয়েছে। তো সেই জন্য ডক্টর ইউনূস বিএনপিকে পাশ করানোর কোনো মনোবাসনা নিয়ে নির্বাচন দিচ্ছে না। এখন বিএনপির পরিবর্তে তারা চাচ্ছে জামাতকে যদি ক্ষমতায় আনা যায়। এখন জামাত যদি ক্ষমতায় আসে, ধরেন তার মেটিকুলাস ডিজাইনে জামাতকে নিয়ে আসতে চাইল, তাহলে কি হবে? আপনারা অনেকে বলছেন যে বিএনপিকে দেখছি, আওয়ামী লীগকে দেখছি, জাতীয় পার্টিকে দেখেছি, এবার একটু জামাতকে দেখি, এরকম অনেকে ভাবছেন। তো কারণ জামাতকে দেখলে জামাতের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। অনেকে এটার প্রতি উত্তরে বলছেন, অনেক কিছুই তো খেলেন, গু তো আর খেলেন না, একবার গু খেয়ে দেখেন। তা আমি সেই কঠিন কথায় যাব না। অনেকে দেখতে চান, ভালো কথা, দেখতে চান, কিন্তু দেখার আগে আরও একটু বিশাল ক্যানভাসে দেখেন। সারা পৃথিবীতে জামাতি চেতনার যে রাষ্ট্রগুলো আছে, মৌলবাদী চেতনার যে রাষ্ট্রগুলো আছে, ধর্মীয় মৌলবাদের ভিত্তিতে অর্থাৎ সাম্প্রদায়িক চেতনায় যে রাষ্ট্রগুলো আছে, তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে, সেই রাষ্ট্রগুলোর কি অবস্থা আছে? এক নাম্বার, বাইতুল মোকাররমে, ঢাকার রমনায়, বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ শুনতাম, তারপরে আমরা বিশাল হাকডাক শুনতাম যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। খেয়াল করে দেখেন, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তাদের যে সে তালেবান হওয়ার আকাঙ্ক্ষা, সেই তালেবান রাষ্ট্রটির দিকে তাকান। দক্ষিণ পূর্ব এশিয়াতে বা এশিয়া মহাদেশে সবচাইতে কম মাথাপিছু আয়ের দেশ, মাত্র 600 মাথাপিছু আয়, ডলার মাথাপিছু আয়, সেই দেশটির নাম হচ্ছে আফগানিস্তান। তার মানে আপনাকে আফগানিস্তান তারা বানাতে পারবে, কারণ আপনি তো সেই মডেলের দিকে যেতে চান। তো এই তালেবানি মডেল, এই আফগানি মডেল, আপনার শিশুর যদি মেয়ে হয় তার কপাল খারাপ, 5ম শ্রেণীর উপরে তিনি আর পড়াশোনা করতে পারবেন না, রাজনীতিতে তার অংশগ্রহণ থাকবে না। কেন বলছি রাজনীতিতে আর নারী থাকবে না? জামাতে ইসলামী 280 বা 300টি আসনে তার জোট সহ প্রার্থী দিয়েছে, তার মধ্যে জামাতে ইসলামীর প্রার্থী হচ্ছে 200-র উপরে, 250 প্রায়। এই 250 আসনের মধ্যে জামাতে ইসলামের একজনও কি নারী প্রার্থী আছে? নেই। কেন নেই? কারণ তারা নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী লোককে, তারা নারীকে বিশ্বাস করে দাসী হিসেবে, বান্দি হিসেবে, এবং সেই জন্য এই বান্দি দাসীদেরকে তাদের ভাষায় তারা জায়গায় জায়গায় লেলিয়ে দিয়েছে, ঘরে ঘরে গিয়ে বিকাশে টাকা দিচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে পুষলিয়ে পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। অথচ এই নারীরা জানে না তার জন্য বিষ নিয়ে এসছে, সে ওই বিষ খেয়ে তার শিশু সন্তান সহ মারা যাওয়ার ব্যবস্থা করছে। খেয়াল করে দেখেন, একজন নারী প্রার্থীও জামাতের নেই। শরিকদের থাকতে পারে, শরিকদের কথা তো আলাদা, কিন্তু জামাতের একজনও নারী প্রার্থী নেই। একজন হিন্দু প্রার্থী আছেন, তিনিও মুসলমান হওয়ার কাতারে আছেন, যেই কোনো সময়ে তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে আমরা শুনেছি।
আচ্ছা আসেন, তার মানে এই বাংলাদেশকে আফগানের মডেলে করলে আমাদের এখনের যে মাথাপিছু আয় $2700 মিনিমাম, সেই $2700কে কমিয়ে কিন্তু $600 আনতে হবে। আচ্ছা বাংলাদেশের বাদ দেন, এবার আছেন পাকিস্তান। এই তালেবানি চিন্তা চেতনা পাকিস্তানেও জন্ম হয়েছিল, এই জামাতের পাকিস্তানেও জন্ম হয়েছিল। ধর্মকে ব্যবহার করে পাকিস্তানে জিঙ্গুইজমের কিন্তু উৎপাদন হয়েছে, জঙ্গি উৎপাদন সারা বিশ্বে পাকিস্তান করে থাকে। সেই পাকিস্তানের অবস্থার দিকে যদি দেখেন, ওই দেশে মোট 23 কোটি মানুষ, তার মধ্যে 4 কোটি মানুষ ভিক্ষা করে। গত 1 বছরে 40,000 মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে ভিক্ষাবৃত্তির জন্য। সৌদি আরবে হজের মৌসুমে উমরার সময় তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোসলেকা দিয়ে বলেছে যে আমাদের লোক আর ভিক্ষা করবে না। তাহলে ভিক্ষুক উৎপাদনের একটা প্রকল্প আপনারা পাবেন, কারণ ধনী হতে হলে তো টাকা আসতে হবে। তো ভিক্ষা করে যে পরিমাণ টাকা পাওয়া যায়, আগে মাদ্রাসার জন্য মক্তবের জন্য যেই পরিমাণে টাকা উঠতো, এখন তো সেটা আর ওইভাবে উঠতে হয় না। এখন মানুষ সমাজের অবস্থা ভালো, বিত্তবানরা করে দিতে পারে। তো সেই রকম জামাত যদি আসে, সেই রকম ভিক্ষুক উৎপাদনটা আপনাদের বেড়ে যাবে, কারণ তখন তো বাইতুল মাল আপনি বাধ্যতামূলকভাবে দিতে হবে। সেই জন্য এই ভিক্ষুক উৎপাদন হবে। পাকিস্তানের মতো 80 বছরে একটি সরকার 5 বছর মেয়াদ পার করেনি, সেই রকম সরকার বাংলাদেশে আসবে। তারপরে আপনি ফিরান চোখ ইরানের দিকে। 1979 সালে ইরানে যখন ইসলামী বিপ্লব খামেনি করে, তখন খামেনি কিন্তু দেশে ছিলেন না, তিনি ছিলেন ফ্রান্সে। সেখান থেকে এসে এই বিপ্লবের নেতা হন তিনি। নেতা হওয়ার আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের, আপনি জানেন পারস্য সভ্যতা, আপনি 5000 বছর পিছনে যান তাও দেখবেন ওসমানীয় খেলাফতের এমন জয় জয়কারের সময়ে ইউরোপের অর্ধেক যে ওসমানীয় খেলাফত যখন দখল করে নিয়েছিল, সেই ওসমানী খেলাফত পুরো মিডল ইস্ট দখল করে নিয়েছিল, যেটাকে অটোমান এম্পায়ার বলে। কিন্তু ইরান দখল করতে পারেনি। সেই ইরান যখন খামেনির নেতৃত্বে আসে, অর্থাৎ ধর্মীয় মৌলবাদীদের হাতে আসে, তখন সেই ইরানের অবস্থা ছিল, মানে 1979 সালের আগে, 79 সালের আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচাইতে বেশি মাথাপিছু আয়ের দেশ এবং সবচাইতে সভ্য এবং ধনী দেশ। এখন মধ্যপ্রাচ্যের সবচাইতে গরিব যে 3টি রাষ্ট্র, তার মধ্যে একটি হচ্ছে ইরান, একটি হচ্ছে সিরিয়া, আর একটি হচ্ছে ইয়েমেন। খেয়াল করে দেখেন এই 3টি দেশ, তার মধ্যে ইয়েমেনেও কিন্তু এই জঙ্গিবাদের উৎপত্তি হয়েছিল, সেটি ধ্বংস হয়ে গেছে। সিরিয়াতে জঙ্গিবাদ আসাদ সরকারকে উচ্ছেদের মাধ্যমে দেশটিকে ধ্বংস করে এখন ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে। আর ইরান পৃথিবীর 2nd বিগেস্ট ওয়েল প্রডিউসিং কান্ট্রি হওয়া সত্ত্বেও এখনও বাংলাদেশের ইরানের, মানে বাংলাদেশের 1 টাকা দিয়ে ইরানে 8000 রিয়াল পাওয়া যায়, ইরানি রিয়াল। খেয়াল করে দেখেন 1 টাকা সমান 8000 রিয়াল, মানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। গত কদিনের আন্দোলনে 8500 মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু সরকারের হাতে লাঠিয়াল বাহিনীটা ঠিকমতো কাজ করছে বলে সরকার টিকে আছে। যেখানে শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে পারে নাই বলে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। তো ইরান দেখলেন, মানে এখন আমাদের তো আর তেল নেই, আমাদের যা আছে ভিক্ষাবৃত্তি হয়তো আমরা করতে পারবো। সেই ইরানের দিকে তাকিয়ে দেখেন, এই মৌলবাদী শক্তি, ধর্মভিত্তিক শক্তি ইরানকে মধ্যপ্রাচ্যের সবচাইতে দরিদ্র রাষ্ট্রগুলোর একটিতে পরিণত করেছে। তাহলে আমরা কি দেখালাম? আমরা ইরান দেখলাম, আফগানিস্তান দেখলাম, সিরিয়া দেখলাম ইয়েমেন, দেখলাম পাকিস্তান। তারপরে আরও দেখতে চান, আরও যদি দেখতে চান, আপনি আলজেরিয়াতে চলে যান। গৃহযুদ্ধ, যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র নিষ্পেষিত একটি দেশ, সেই দেশের নাম আলজেরিয়া। তো এখন এত কিছুর পরও আমরা শুনছি না, এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। এখন আপনারা যদি চোখ বন্ধ করে রাখেন, পৃথিবীর দিকে না তাকান, পৃথিবীর যেখানেই ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান হয়েছে, সেই দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থনীতি মাটির সাথে মিশে গেছে। জাতিতে জাতিতে দাঙ্গায়, সমাজে অশান্তি, যুদ্ধ, গৃহযুদ্ধে
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রাষ্ট্র। তাহলে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এই প্রজন্মকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের যে ইমানি বল, তাদের যে কথা, সেটা আমরা দেখেছি। 1971 সালেও তারা বলেছিল আমরা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ যখন মজলুম হয়েছিল, তখন তারা গনিমতের মাল বলে বলে আমার আপনার মা বোনকে এই পাকিস্তানি হানাদারের হাতে তুলে দিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, এই জাতি, এই দেশ, এই সমাজ একদিন এমন রিগ্রেট করবে যে রিগ্রেট করেও তারা আর বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের জায়গায় ফেরত যেতে পারবে না। এই সমাজ, এই রাষ্ট্রকে যদি টিকাতে হয়, ধর্মভিত্তিক শক্তিকে, বেহেশতের টিকিট বিক্রি করা শক্তিকে এবং নারী বিদ্বেষী শক্তিকে বর্জন করতে হবে এবং এই দেশ, এই সমাজের হাজার হাজার বছর থেকে চলে আসা ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। আপনারা দেখেছেন এদের যে ঔদ্ধত্য, ওদের যে প্ল্যান, এরা এই দেশটাকে, এই সমাজটাকে বিভক্ত করে, বিচ্ছিন্ন করে মাটির সাথে সরিয়ে দিতে চায়। বিএনপি, আওয়ামী লীগ এরা ক্ষমতায় থাকলে অন্য দলের লোকও চাকরি পায়, কিন্তু জামাত যদি ক্ষমতায় থাকে, জামাত ছাড়া অন্য কোনো লোক টয়লেটের দারোয়ানির চাকরিও পাবে না। তাই আসুন সময় থাকতে আমরা আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের দেশ, আমাদের মাটি এবং মা, যাদের দ্বারা দর্শিত হয়েছে, তাদেরকে না বলতে শিখি।